জমিতে এবার আলুর ফলন ভালোই হয়েছে, তাই না? দেখো দেখো, এবার তো আলুর ফলন অনেক ভালো হয়েছে। আমরা এবার আলু বিক্রি করে অনেক লাভবান হব গো। কিন্তু তার আগে আলুগুলো তো তুলতে হবে। তা ঠিকই বলেছ। এবার আলুর ফলন দেখে মনে হচ্ছে বেশ ভালোই টাকা পয়সা পাবো। আমার তো আবার কিছু ধার দেনাও রয়ে গেছে, ওগুলোকে শোধ করতে পারবো। এদিকে সুব্রত বাড়িতে এসে বারবার তাগাদা দিচ্ছে তার ধারের টাকাগুলো শোধ করে দেওয়ার জন্য। হুম, তা তুমি এত ধার দেনা কেন করলে? তোমার তো কিছু জমানো টাকা ছিল, তাই দিয়েই তো আমরা দুজন আলু চাষ করলাম। তা করেছি বটে, কিন্তু তাও আমার তো পরিবারে আরও অনেক লোকজন আছে, সেখানে বেশ কিছু ঝামেলা ছিল, সেগুলোকে মেটাতে গিয়েই ধার করতে হয়। তা যাই হোক, দেখা যাক এবার কি হয়। আমি বরং রনি আর সুব্রতকে বলে রাখি আমরা দুজন সাথে থাকবো, সেই সাথে ওদেরকেও জমিতে আলুগুলো তুলতে সাহায্য করতে বলবো। এর জন্য তো আমরা ওদেরকে পারিশ্রমিকও দেবো, তাই না? ঠিক আছে, তাহলে আমার পাশের দুই বাড়ির পরেই তো রনির বাড়ি। আমি রনিকে বলে রাখবো, আর তুমি সুব্রতকে বলে রেখো, তাইলেই হবে। ঠিক আছে রে, আমি বলে রাখবো। তা কবে থেকে আলু তোলার কাজ শুরু করব? আজকে গিয়ে আমরা দুজনকে বলি, ওরা যদি আগামী কাল থেকে রাজি থাকে, তাহলে আগামী কাল থেকেই আলু তোলার কাজ শুরু করে দিই, কি বলো? ঠিক আছে, আমি তাহলে গেলাম, কাল দেখা হবে, কেমন? রনি, ও রনি, বাড়িতে আছো দেখছি। তা তুমি কি করছো? আরে তেমন কিছু না, এই বাড়ির উঠোনে কিছু লাউ গাছ হয়েছিল, এগুলোকে একটু লাঠি দিয়ে বাঁশের মাচায় উঠিয়ে দিচ্ছি। আর বলো না, মুরগিগুলো এসে খেয়ে ফেলছে, তাই চারপাশে একটু বেড়া দিয়েও দিলাম। ও, তা তো ভালো কাজ করছো। আচ্ছা, তোমার কাল কোনো কাজ আছে নাকি? আগামী কালকে কোনো সময় দিতে পারবে আমাদের? আগামীকাল তোমার কি কাজ আছে নাকি? বলো দেখি কি কাজ। যদি তোমার খুব বড় ধরনের কাজ থাকে, তাহলে আমি কালকে অন্য কোনো কাজে যাব না, আমি তোমার কাজগুলো করে দেবো না হয়। তুমি তো জানোই আমরা কিছু আলু চাষ করেছিলাম, এবার দেখলাম আলুর ফলন বেশ ভালোই হয়েছে। তুমি যদি আমাদের সাথে সাহায্য করতে আলু তুলতে, তাহলে খুব উপকার হতো গো। সেই সাথে তোমার পারিশ্রমিক যা হয় সেটা তো তোমাকে দিয়েই দেবো। ও আচ্ছা, তুমি তো আবার অমলের সাথে ভাগের জমিতে আলু চাষ করেছো, তাই না? দেখলাম আলুর ফলন এবার ভালোই হয়েছে। আচ্ছা, তুমি যখন এত করে বলছো, তাহলে কালকে অন্য কাজ আর রাখবো না, আমি তোমার সাথে আলু খেতে গিয়ে কাজ করব। তা সময় কখন, মানে কয়টার দিকে যেতে হবে? তুমি বরং সকাল সকাল চলে এসো। এবার তো আলুর ক্ষেতটাও একটু বড়, তাই সারাদিন সময় লাগবে। তুমি যতটা সকালে পারো চলে এসো আলু খেতে, কেমন? ও ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি বরং সকাল সকালই চলে আসবো। হ্যাঁ, মনে করে সকালেই চলে এসো। আমার আবার বাড়িতে একটু কাজ আছে, তাহলে আমি বাড়িতে গেলাম। এই সুব্রত, তা একা একা বুঝি চা খাচ্ছ? আজ কি কোনো কাজে যাওনি নাকি? তা কিভাবে যাব বলো? কয়েকদিন ধরে তো কোনো কাজই তো পাচ্ছি না কারোর কাছে, একা একা বসে বসেই দিন পার করছি। তা ভালোই করেছো, তোমার সাথে যখন দেখা হয়ে গেল ভালোই হলো। যেহেতু তোমার কাজ নেই, তাহলে তুমি বরং আগামীকাল আমার জমিতে এসো। ওখানে তো জানোই আমার আলু চাষ করেছি, আলুগুলো তোলার জন্য লোক দরকার। তুমি তাহলে সকাল সকাল চলে এসো। ঠিক আছে, তুমি যখন বলছো ভালোই হয়েছে, হাতে একটা কাজ পেলাম। আমি খুব সকাল সকাল মনে করে তোমার জমিতে চলে আসব, তুমি কোনো চিন্তা করো না। তোমরা সবাই এসে গেছো, তা ভালোই হয়েছে। রনি, সুব্রত, ঠিক সময় মতো এসে আমাদের অনেক উপকার করলে। আসো, আমরা সবাই মিলে আজকের মধ্যেই আলুগুলো তুলে ফেলি। হুম, জমি দেখে তো মনে হচ্ছে এবার ভালো রকমই ফলন হয়েছে। তোমরা কি দুজন সমান ভাগে জমি চাষ করেছো? হ্যাঁ, আমাদের দুজনেরই সমান ভাগ, আর দুজনেই সমান খরচ করেছি। দেখো না, আমরা দুজন তোমাদের আলাদা আলাদা করে এনেছি,
যার যার খরচ আমরা বহন করব, তোমরা কোনো চিন্তা করো না। তাহলে তো ভালোই হয়েছে, তোমরা দুজন আলাদা করে ভাগ করে নিয়েছো। আশা করি তোমরা দুজন সমান ভাগে ফসল পাবে। আমরা চেষ্টা করছি যে করেই হোক আজকের দিনের মধ্যেই আলুগুলো তুলতে। তোমাদের দুজনের সাথে আমরা দুজন তো আছি, আমরা দুজন মিলে তোমাদের সাহায্য করব। সারাদিন সাথে থেকে আমরা আলুগুলো তুলে ফেলবো। হ্যাঁ, তাহলে আর কথা না বাড়িয়ে চলো আমরা কাজে লেগে পড়ি। আমরা সকলে মিলে সারাদিন অনেক কষ্ট করে আলুগুলো তো তুলে ফেললাম আর ভাগও করে ফেললাম। সব মিলিয়ে তো এবার আমাদের 70 মণ আলু হয়েছে। তাহলে তো অমল, তুমি 35 মণ পেয়েছো আর আমিও 35 মণ পেয়েছি। সমান 2 ভাগে আমরা ভাগ করে নিলাম। হ্যাঁ, তা ঠিকই বলেছ, আমরা তো ঠিকঠাক মতোই ভাগ করে নিলাম। আমার সাথে যে বস্তাগুলো আছে তাতে আলুগুলো ভরে আমি আজই বাজারে নিয়ে বিক্রি করে ফেলবো। আর আলুগুলো বিক্রি করতে পারলে ওদের মজুরিটাও দিয়ে দিতে পারবো, সেই সাথে আমার ধার দেনা যা আছে সেটাও শোধ করতে পারবো। তা তো ঠিক আছে, তোমার তো আবার ধার দেনাও রয়েছে, তাই তুমি বরং বাজারে গিয়ে বিক্রি করো আর আমি দেখি আলুগুলো আমার বাড়িতে নিয়ে যাই। আমি না হয় পরে চিন্তা ভাবনা করব, এই সন্ধ্যার সময় আর বাজারে যাব না। ঠিক আছে, আমি তাহলে আমার ভাগেরগুলোই বাজারে নিয়ে গেলাম। দাদা, ও দাদা, এখানে 35 মণ আলু নিয়ে এসেছি, তুমি বরং আবার মেপে দেখো। মাপার পরে আজকের বাজারে আলুর যা দর যাচ্ছে সেই হিসাবেই আমাকে টাকা দিয়ে দাও। ঠিক আছে, তুমি বস্তাগুলো এখানে রাখো, আমি এখন মেপে দিচ্ছি। আর আজকের বাজার দর তো তুমি জানোই, ওদিকে যে আলুর দাম 12 টাকা কেজি। ওইভাবে তোমার যত মণ আলু হয় আমি তার দাম দিয়ে দেবো। আচ্ছা দাদা, তোমার দোকানের পাল্লা বাটখারা আমাকে দেখিয়ে দাও, আমি ওখানে বস্তাগুলো সব রাখছি। হ্যাঁ, ওই যে ওইখানে রাখো। আমি এখনই তোমার সব আলু মেপে বলছি তুমি কতটুকু আলু এনেছো। এই দেখো, তোমার এখানে সব মিলিয়ে 32 মণ আলু পেয়েছি। সেই হিসাবে তোমার যা দাম হয় এখানে তাই দাম আমি তোমাকে দিলাম। কি যে বলো দাদা, আমি তো জমিতেই মেপে আনলাম, ওখানে আমাদের সব মিলিয়ে 70 মণ হলো। তাহলে তো অর্ধেক হিসাবে আমি 35 মণ আলু পাই। আর আমি তো তোমার কাছে সেই 35 মণ আলুই এনেছি, তাহলে তুমি 32 মণ কেন বলছো? আমি কি তোমার সাথে মিথ্যা বলছি নাকি? আমি কি চুরি করছি? আমি তো তোমার সামনেই তোমাকে দেখিয়ে দিয়েছি, এই আলুগুলো ওজন করে রাখলাম। তাহলে তুমি যদি এখন মিথ্যা বলো তাহলে আসো, আবার আলুগুলো মেপে দেখাচ্ছি। হ্যাঁ, তুমি আলুগুলো আবার মাপ করো তো, কেমন করে 3 মণ কম হয় দেখি। তুমি না চুরি করলে কেউ তো নিশ্চয়ই চুরি করেছে, তাহলে তুমি আবার মাপো, এখনই প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ, তোমার এত বড় সাহস, তুমি আমাকে চোর বানাচ্ছ। আসো তাহলে, দেখো কে চোর, আমি না তুমি। তোমার সামনে এখন আবার সব আলু মাপছি, দেখো। হ্যাঁ হ্যাঁ, আসো, আমার সামনেই এখন মাপা হোক। হুম। দেখলে তো কে চোর, আমি না তুমি। তুমি তো 35 মণ আলু না এনে আমাকে অকারণে মিথ্যা বলছো। এখন তো মনে হচ্ছে তুমিই চোর, তুমি মিথ্যা কথা বলছো। তাই তো দেখছি, এখানে তো 32 মণ আলু আছে, কিন্তু এখানে তো সব মিলিয়ে 35 মণ আলু থাকার কথা। তাহলে কি সুমন আমার সাথে শত্রুতা করলো? তুমি যেহেতু বলছো দুজন মিলে 70 মণ আলু পেয়েছো, তাহলে তো তোমার ভাগে 35 মণ আলু আসার কথা। আর এখন তো দেখলে এখানে মাত্র 32 মণ আলু আছে। তাহলে তোমার সাথে সুমন বাজে কাজ করেছে, তাই তুমি বরং তার সাথে গিয়ে আগে হিসাব মিলিয়ে আসো। তা আমি দেখছি তার ব্যাপারটা, আমার অনেক ধার দেনা আছে, হিসাব করে যা টাকা হয় আমাকে সেই 32 মণ আলু দামই দিয়ে দাও। আমি বাড়িতে গিয়ে চিন্তা ভাবনা করে সুমনকে ধরছি, দেখি কি করা যায়। হ্যাঁ হ্যাঁ, এই নাও, এখানে তোমার 32 মণ আলুর দাম রয়েছে। সব মিলিয়ে যা হয় তাই দিলাম তোমাকে। ঠিক আছে দাদা, তুমি আমার অনেক উপকার করলে। আর সুমন তার কৃতকাজ অস্বীকার করলে তোমার দোকানে 35 মণের বেশি আলু নিয়ে আসলে তুমি তখন ভালো মতো তাকে বুঝিয়ে দিও।
হ্যাঁ, তা তোমরা নিজেরা ঝামেলা মিটিয়ে আমার কাছে নিয়ে আসো, আর আমি তোমাকে সব বুঝিয়ে দেব। আমি তাহলে গেলাম দাদা। হ্যাঁ গো, আজ তো সব আলুই বিক্রি করে আসলে, এবার আলুতে লাভ কেমন করলে? শুনলাম নাকি এবার নাকি আলু খুব ভালো হয়েছে। তা আলু তো ভালোই হয়েছে, কিন্তু সুমন আমার সাথে অনেক বড় শয়তানি করে ফেললো। তোমরা দুজন তো ভালো বন্ধু, সে আবার কেমন করে তোমার সাথে শয়তানি করলো? আর বলো না, এবার সব মিলিয়ে 70 মণ আলু হয়েছে, তাতে করে আমার ভাগে 35 মণ থাকার কথা, কিন্তু সুমন আমার সাথে দুশ্মনী করে বেশি 3 মণ আলু নিয়ে গেল। বলো কি গো, তুমি তো সামনেই ছিলে, তাহলে তোমার সামনে থেকে নিল কিভাবে? সেটাই তো ভাবছি, আমার সামনে থেকে নিল কিভাবে। তুমি কি এতটাই বোকা হয়ে গেলে? সারাদিন জমিতে একসাথে থাকলে, আবার কাজ করলে, হিসাব করলে, তারপরও তোমার ভাগ কম কি করে? মনে হয় আমি হাত মুখ ধোয়ার জন্য যখন পুকুর পাড়ে গেছিলাম, তখনই সে আমার কাছ থেকে 3 মণ আলু সরিয়ে নিয়েছে। তুমি এখন কি করবে চিন্তা করছো? কাল সকালে বরং সুমনের বাড়ি যাব, সাথী রনি আর সুব্রতকে নিয়ে যাব। ওরাও আমাদের জমিতে ছিল, তারা দেখেছে, ওজন মাপার সময়ও ছিল ওখানে। যেটা ভালো হয় তাই করো, এখন আর এত চিন্তা করেই বা কি হবে? তুমি বরং এখন ঠিক করে খেয়ে নাও তো। চিন্তা না করে কি আর উপায় আছে? আচ্ছা, কাল যা হবে দেখা যাবে। সুমন, বাড়িতে আছো নাকি? হ্যাঁ, বাড়িতেই আছি। তা তোমার আলু বিক্রি করে ফেলেছো? কোনো সমস্যা হয়নি তো? সমস্যা হবে না আবার? তুমি কাল কি করেছো তা ভালো করে খেয়াল করে দেখো তো। আমার হিসাবে তো 35 মণ আলু পাওয়ার কথা, কিন্তু তুমি আমাকে কম দিয়েছো কেন? কি বলো? আমি কেন তোমাকে কম দিতে যাব? হিসাব করে যা হয়েছে তাই তো তোমাকে দিলাম। সুব্রত, তুমিও তো সামনে ছিলে, তাই না? হ্যাঁ, আমি তো সামনেই ছিলাম, এই জন্যই তো এসেছি। হিসাব মতো যা হয় তোমরা দুজন ভাগ করে নিয়েছো, কিন্তু আমি তো আমার বাড়িতে কিছু কাজ ছিল বলে চলে এসেছি, তাই তো এরপর কি হলো তা তো আমি জানি না। কি আর হবে, আমি সব আলু থেকে 3 মণ আলু কম পেয়েছি, ওখানে আমার 3 মণ আলু কম গেছে। সুব্রত, তুমি কাজটা ভালো করোনি একদম। তুমি কি আমাকে চোর বানাচ্ছ? আমি কেন তোমার থেকে বেশি নিতে যাব? তুমি কেমন করে বুঝলে যে তোমার আলু কম হয়েছে? আমি সব আলু নিয়ে দোকানে গেছিলাম, ওখানে সব আলু বিক্রি করে দিয়েছি। আমি আমার বাড়ির জন্য কোনো আলু রাখিনি। দোকানদার ওজন করে আমাকে 2 বার দেখিয়েছে, সব মিলিয়ে 32 মণ আলু হয়েছে। তা তুমি বাড়ির জন্য কোনো আলু রাখনি তো? বাড়িতে তো বৌদি রয়েছে, বাড়ির জন্য তো কিছু অন্তত আলু রেখে দিয়েছিলে নাকি? এই রে, সেরেছে। আমি তো মনে করেছিলাম কিছু আলু বাড়িতে রাখবে, তখন আর আমি ধরা পড়বো না। না, আমি বাড়িতে কোনো আলুই রাখিনি। তোমাকে তো বলেছি আমার অনেক ধার দেনা রয়েছে, ওগুলো এবার শোধ করতে হবে, এই জন্য সমস্ত বস্তার আলু বিক্রি করে দিয়েছি। তোমার যদি সন্দেহ থাকে তাহলে চলো দোকানে গিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করি। বুঝেছি বুঝেছি, আর দোকানে যেতে হবে না, আমাকে একটু ভাবতে দাও। তোমার ওখানে আলু কেমন করে কম হলো একটু ভাবি, দাঁড়াও। আচ্ছা, কিভাবে মিথ্যা বলে বাঁচা যায়? এবার একটা মতলব বের করতে হবে দেখছি। মনে হয় তুমি আলু তুলতে নেওয়ার সময় ওই বস্তা থেকে কিছু মনে হচ্ছে এদিক ওদিক পড়ে গেছে। তুমি কি ভালো করে দেখেছিলে? আমি হয়তো আমার মনে করে আলুগুলো আমার ঘরে নিয়ে এসেছি। সেটা কখনোই হবে না। আমি অনেক ধীরে সুস্থে আমার সব আলু তুলে এনেছি, কোনো আলু রেখে আসিনি। তুমি আমার সাথে এবার শয়তানি করেছো, তুমি আমাকে ঠকিয়েছো। তুমি এমন করে বলতে পারো না, আমি তো কখনো তোমাকে এমন মনে করিনি। এবার না হয় ভুল হয়ে গেছে, ভুলে তোমার কিছু বস্তা আমি নিয়ে এসেছি, এই জন্য আমাকে ক্ষমা করে দাও। আর যেই কটা বস্তা তোমার কম হয়েছে সেটা আমি আমার কাছ থেকে তোমাকে দিয়ে দিচ্ছি, কি বলো? হ্যাঁ, তা দিয়ে দাও, কিন্তু আমার অনেক শিক্ষা হয়েছে। এর পরের বার থেকে আমি আর তোমার সাথে কোনো চাষবাস করব না, আমি বরঞ্চ অন্য ভালো লোক দেখব। এভাবে তুমি আমাকে ঠকাবে তা কখনো ভাবতে পারিনি। বলেছি তো আমার ভুল হয়ে গেছে।
আমার আর এমন কখনো ভুল হবে না। তুমি এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ অমল, এবারের মতো সুমনকে ক্ষমা করে দাও। সে একদম সোজা হয়ে গেছে, আর কখনো তোমার সাথে এমন অন্যায় কাজ করবে না। তোমরা তো অনেক দিনের বন্ধু, একসাথেই চাষবাস করো। এবারের মতো সব ভুল মাফ করে দাও। হ্যাঁ অমল, আমাকে মাফ করে দাও। আমি আর এমনি করবো না, আমি কথা দিলাম। ঠিক আছে, তাহলে পরের বার থেকে তুমিও আমার সাথেও ঠিকমতো হিসাব করে কাজ করবে। আমরা তাহলে একসাথে আবার পরের বছর ভালো চাষ করতে পারবো। বিনয়, ওই বিনয়, কোথায় গেলি রে? তোকে কখন থেকে ডাকাডাকি করছি, তোর খোঁজই তো পাচ্ছি না। কোথায় থাকিস বিনয়? ওই বিনয়। বাবু, আমি তো খানি আছি, আপনার জামা কাপড়গুলো সাজিয়ে রাখছিলাম। বলেন কি কাজ, কেন ডাকছেন আমাকে? তোকে যে কাল একটা কাজ দিয়েছিলাম, সুমিতের জমিটা আমার নামে করে দিতে, তুই কি সুমিতের কাছ থেকে গিয়ে সেটা করে এনেছিস? তুই সুমিতের সাথে কথা বলেছিস? সুমিত যে টাকা নিয়েছিল আমার কাছ থেকে, এখনো তো তার কোনো পাত্তা দিচ্ছে না। ও তো টাকা ফেরত দেওয়ার নামই করছে না, আর মনে হচ্ছে না ও ফেরত দিতে পারবে বলে। হ্যাঁ, সুমিতের কাছে তো গিয়েছিলাম, আপনার কথা জানিয়েছি, টাকাগুলো ফেরত দিতে বলেছি তো। সময় মতো টাকা ফেরত না দেওয়াতে এখন তো সুদে আসলে অনেক টাকা হয়েছে। সুমিতের হাতে টাকা নেই, সে আমাকে এখন টাকা দিতে পারবে না বললো বাবু। টাকা নেওয়ার সময় তো কাকুতি মিনতি করলো, টাকা নাকি সময় মতো পৌঁছে দিয়ে যাবে, আর এতদিন হয়ে গেল এখনো টাকা দিতে পারছে না। এখন যা, তুই সুমিতের কাছে গিয়ে খবরটা বলে আয় যে সে যদি আমাকে 4 দিনের মধ্যে টাকা দিতে না পারে, তাহলে জমিটা আমার হয়ে যাবে। কিন্তু বাবু, গতকালই তো সুমিতের কাছে গেছিলাম। তোকে যা বলছি তুই তাই কর। তোকে তো এখনই যেতে বলছি, তুই এখনই যাবি সুমিতের বাড়ি। তাড়াতাড়ি যা, গিয়ে টাকা নিয়ে আয়, না হলে জমিটা। আজ্ঞে বাবু, আমি এক্ষুনি যাচ্ছি সুমিতের বাড়ি। বুড়োর যেন সব টাকা এক্ষুনি চাই। টাকার জন্য কেমন অস্থির হয়ে গেছে দেখো। কি রে, তুই বিড়বিড় করে কিছু বলছিস মনে হলো? কই বাবু, না তো, আমি তো কিছুই বলিনি। সুমিত, ও সুমিত, ঘরে আছো নাকি? বাইরে আসো, তোমার সাথে কথা আছে, মহাজন আমাকে পাঠিয়েছে। ও বিনয়দা, হ্যাঁ বিনয়দা, বলো, ডাকছো কেন? এত অস্থির হয়ে গেছো কেন গো? তুমি যে 1 বছর আগে মহাজনের কাছ থেকে টাকা নিয়েছিলে, সে টাকা এখনো শোধ দিচ্ছ না কেন? কি করব দাদা, এবছর তো ফসল ভালো হলো না। এত খাটনি করলাম, কিন্তু ঠিক মতো বৃষ্টি হলো না, ফসলটাও ভালো হলো না গো। তা নয় তো টাকাগুলো সব দিয়ে দিতাম। তা তোমার ফসল খারাপ হোক আর ভালো হোক, মহাজনের টাকার জন্য অস্থির হয়ে আছেন। উনি তো তার টাকা চাচ্ছেন, টাকা না নিয়ে আমাকে যেতে না করেছেন। এখন আমি কি করি বলো তো? বিনয়দা, তুমি গিয়ে মহাজনকে বলো না আমার আর কিছুদিন সময় দিতে, আমি সব টাকা ফেরত দিয়ে দেবো গো। না না, তা হবে না, তোমাকে অনেক সময় দেওয়া হয়েছে, এখন আর তোমাকে সময় দেওয়া যাবে না। আমাকে সময় না দিলে তো আমি টাকা ফেরত দিতে পারবো না। বললাম না, এবার তো ফসল ভালো হয়নি, আমি কোথার থেকে টাকা পাবো বলো? তুমি যদি টাকা পয়সা দিতে না পারো, তাহলে তো তোমার জমিটা মহাজন নিয়ে নেবে। জমি নেবে কেন? আমি তো তার কাছ থেকে শুধু টাকা নিয়েছি, আমি তাকে টাকা ফেরত দিয়ে দেব। এখানে জমির কথা আসছে কেন বিনয়দা? তা তো অনেক দিন হয়ে গেল, তুমি তো টাকা দিতে পারছো না, তাই মহাজন তোমাকে এবার আর সময় দেবে না, তোমার জমি নিয়ে নেবে। মহাজন এই কাজটা করতে পারেন না, উনি আমার কাছ থেকে আমার জমি কিভাবে নিতে পারেন? তুমি মহাজনকে চেনো তো, উনি অনেক বাজে মানুষ। ওনার কাছ থেকে কেউ একবার টাকা ধার যে নিয়েছে আর সময় মতো ফেরত দিতে যদি না পেরেছে, তার জমি কেড়ে নেয়। এ কেমন মহাজন? উনি আমাদের জমি নিয়ে নেবেন, টাকা দিয়েছেন, টাকা ফেরত নেবেন, কিভাবে আমার জমি নেবেন? ভালোই ভালোই তুমি যদি টাকা ফেরত দিতে না পারো, তাহলে তুমি তোমার জমি রাখতে পারবে না গো, তোমার জমি মহাজন নিয়ে নেবেই। তাই বলছি, কারো কাছ থেকে ধার করে হলেও টাকা ফেরত দিয়ে দাও। কিভাবে আমার জমি নেবেন? তুমি টাকা নেওয়ার সময়
একটা সাদা দলিলে টিপসই দিয়েছো, ওইখানেই লেখা আছে সময় মতো টাকা ফেরত দিতে না পারলে জমি মহাজনের হয়ে যাবে। হায় হায় হায়, এ কেমন অবিচার! কেন মহাজন এমন অন্যায় করবেন আমার সাথে? হায় হায়, আমার কাজ তোমাকে সাবধান করা, আমি তোমাকে সাবধান করে গেলুম। এখন বাকিটা তোমার মর্জি, কি করবে। ওগো, কি হয়েছে? তুমি কার সাথে ঝগড়া করলে গো এত জোরে জোরে? বিনয়দা এসেছিল, সে আমাকে ভয় দেখিয়ে গেল। কিসের ভয়? মহাজনের কাছ থেকে যে টাকা নিয়েছিলাম সে টাকা ফেরত দিতে না পারলে মহাজন আমাদের জমি নিয়ে নেবেন। মহাজন কেন জমি নেবে? তুমি তো মহাজনের কাছে জমি তো বিক্রি করোনি, তুমি তো শুধু টাকা ধার নিয়েছিলে। আমিও বিনয়দাকে সেটাই তো বললাম, কিন্তু এবারের ফসল খারাপ হওয়াতে টাকা ফেরত দিতে পারছি না। কি যে করি, কোথার থেকে এত টাকা জোগাড় করি এখন কিছুই বুঝতে পারছি না গো। এটা তো বড্ড ঝামেলার ব্যাপার হলো। মহাজন এতটা খারাপ মানুষ? একদিকে লোক দেখানোর উপকার করে আর অন্যদিকে সব ছিনিয়ে নেয়। হ্যাঁ, ঠিকই বলছো। এখন তো আমাদের টাকা জোগাড় করতে হবে, খারাপ মহাজনের হাত থেকে আমার জমিটা রক্ষা করতেই হবে গো। আমাদের এই গরুটা কি তুমি বিক্রি করে দেবে? গরুটা বিক্রি করলেও তো কিছু টাকা আসবে, বরং সেটাতে জমিটা রক্ষা পাবে। কি বলো তুমি? গরু বিক্রি করলে জমিতে তো চাষ দিতেই পারবো না, তখন কি হবে? আগে তো তুমি জমি রক্ষা করো, জমিটা থাকলে কোনো না কোনোভাবে ভালো ফসল ফলিয়ে বিক্রি করে আবার গরু কেনা যাবে। তাই তো। আচ্ছা, একটু ভেবে দেখি কি করলে ভালো হয়, এখন মাথা কাজ করছে না। যাই, স্নানটা করে আসি। কিরে বিনয়, তোকে যে পাঠালাম টাকা আনতে, তা টাকা আনতে পেরেছিস না সুমিত তোকে খালি হাতেই পাঠিয়ে দিলে? না বাবু, আনতে পারিনি তো। লোকটা অনেক চতুর, বলে কি না তাকে সময় দিতে, সময় পেলে টাকা শোধ দেবে। তোর কি মাথা খারাপ? তাকে অনেক সময় দিয়েছি, আর সময় দেওয়া যাবে না। তাহলে কি করবেন বাবু? সে তো এখন টাকা দিচ্ছে না। দেখাচ্ছি, তাকে মজা দেখাচ্ছি, দাঁড়া। এবারের মতো সুমিতকে কিছু সময় দেবেন বাবু, দেখবেন আপনার সমস্ত টাকা শোধ করে দেবে মনে হয়। অনেক সময় দিয়েছি, আর না। বেটার অনেক সাহস বেড়ে গেছে দেখছি, বেটাকে উচিত শিক্ষা দিতে হবে। এত কঠোর হবেন না বাবু। তুই তো আমাকে চিনিস, তাহলে তুই সুমিতের চামচাগিরি করছিস কেন? আমাকে মাফ করে দেন বাবু, আমি আর কিছু বলবো না। এই যে আমার কাছে খুব ভালো ধান রয়েছে, কারোর লাগলে নিতে পারেন। প্রতি মণ 200 টাকা করে, দেখে যান, পছন্দ হলে নিয়ে যান। তা তুমি এত ধান বিক্রি করছো কেন গো? সামনে তো ফসলের সময়, তখন তো বীজের জন্য এই ধানগুলো লাগবে। কি করব দাদা, মহাজনের কাছে অনেক টাকা ধার করে ফেলেছি, সুদে আসলে সব টাকা শোধ করতে হবে। মহাজন তো অনেক খারাপ মানুষ, সময় মতো টাকা ফেরত দিতে না পারলে উনি আবার আমার জমিটাই নিয়ে নেবেন। তা ঠিকই বলেছো। এই তো সেদিন আমাদের লতা কিছু টাকা ধার নিয়েছিল, ঠিকমতো শোধ করতে পারেনি বলে তার জমিটা মহাজন নিয়ে নিল। আহারে! হ্যাঁ দাদা, আমিও শুনেছি। তা তোমার এখানে কত বস্তা ধান রয়েছে? আমার তো জমি আছে বেশ অনেকগুলোই, আমার তো অনেকটাই ধান লাগবে। এখানে 6 বস্তা রয়েছে দাদা, আপনার যা লাগে আপনি নিয়ে যেতে পারেন, কিন্তু আমাকে প্রতি বস্তা 200 টাকা করেই দিতে হবে। আমার তো সব মিলিয়ে 8 বস্তা ধান লাগবে। ঠিক আছে, তোমার এখানে 6 বস্তা রয়েছে, আমি তাহলে 6 বস্তাই নিয়ে নিচ্ছি, কিন্তু তুমি কিছু কম রাখো। তা পারবো না দাদা, আপনাকে তো বললামই আমি অনেক টাকা ধার করে ফেলেছি, আমাকে সব টাকা শোধ করতে হবে। এই জন্য আমাকে 6 বস্তার জন্য 1200 টাকাই দিতে হবে, সেটাই দেবেন, কম দেবেন না দয়া করে। আচ্ছা ঠিক আছে, তাই দেব, কিন্তু এখন আমার কাছে সব মিলিয়ে 1000 টাকা রয়েছে। তুমি সন্ধ্যায় আমার বাড়িতে এসো, বাকি 200 টাকা আমি তোমাকে বাড়ির থেকে দিয়ে দেব। তাহলে এই নিন, এখানে 6 বস্তা আছে, 6 বস্তাই নিয়ে যান। আমি তাহলে সন্ধ্যায় আপনার বাড়িতে আসব, আপনি কিন্তু তখন না করবেন না, আমার কিন্তু টাকার খুব দরকার। এই নাও, এখানে 1000 টাকা আছে, গুনে নাও।
আর তুমি চিন্তা করো না, বাকিটা বাড়ির থেকে নিয়ে নিও। ঠিক আছে দাদা, আপনি তাহলে বস্তাগুলো এখান থেকে একটা রিক্সা ডেকে তুলে নিয়ে চলে যান। আমি বরং এখন মহাজনের বাড়ি যাই, টাকাগুলো দিয়ে আসি। বাবু, বাবু, আমি সুমিত, আপনি বাড়িতে আছেন? বাবু, ও বাবু। কে রে? আমার বাড়ির বাইরে কে এভাবে গরুর মতো চেঁচাচ্ছে? এত বড় সাহস কার এমন চিল্লামিল্লি করে? বাবু, আমি সুমিত। আপনি আমার বাড়িতে বিনয়দাকে পাঠিয়েছিলেন টাকার জন্য। তা তুই খালি হাতে এসেছিস নাকি টাকা নিয়ে এসেছিস? খালি হাতে আসলে তুই এখনই ফেরত চলে যা। যেখান থেকে পারিস টাকা নিয়ে আয় আমার কাছে। না না বাবু, আমি আজ খালি হাতে আসিনি, আমি টাকা নিয়েই এসেছি। তা বল, কত টাকা নিয়ে এসেছিস? তোর তো অনেক টাকা হয়ে গেছে, তুই সব টাকা শোধ দিয়ে যাবি বললি, এখনো তো দিলি না, কেন রে? বাবু, আমি আমার খাবারের ধানগুলো বিক্রি করে দিয়েছি। বাড়িতে কোনো খাবার নেই, সব বিক্রি করে এই যে আপনার জন্য 1000 টাকা নিয়ে এসেছি। তোর কাছে তো সব মিলিয়ে সুদে আসলে 2000 টাকা হয়েছে। এখন ওই 1000 টাকা দিয়ে কি হবে? আরও টাকা বাকি থেকে গেল যে। এবারের মতো বাবু 1000 টাকা রাখুন, সামনে ফসল হলেই আমি আপনাকে বাকি টাকা শোধ করে দেবো। আমি তো তোকে সময় দিতে পারবো না, অনেক সময় দিয়ে দিয়েছি। তুই আমার সব টাকা শোধ করে দে, তা না হলে তোর জমিটা আমাকে দিয়ে দে। বাবু, আপনি এ কেমন অন্যায় কথা বলছেন? আমি তো আপনাকে কিছু টাকা দিয়ে দিচ্ছি আর বাকি টাকা শোধ করে দেব। আমি তো আপনার টাকা মেরে দিচ্ছি না। তাহলে কেন আপনি আমার জমি নিয়ে নেবেন? কথা মতো টাকা ফেরত দিতে পারিস না, আর মুখে মুখে এত বড় কথা, তোর তো সাহস কম না দেখছি। আমি তর্ক করলাম কোথায় বাবু? আমি আপনার কাছে কিছু সময় চাচ্ছি, আপনি দয়া করে আমাকে কিছু সময় দিন। আমি আপনার সমস্ত টাকা শোধ করে দেব, কথা দিলাম। বাবু, সুমিত আপনাকে কিছু টাকা তো দিচ্ছে, আপাতত আপনি এই রাখেন আর তাকে কিছুদিন সময় দেন, যদি আপনার আজ্ঞা হয় তো। তুই কি আমার লোক নাকি সুমিতের লোক? তুই আমার মুখের ওপর কথা বলার সাহস কিভাবে পাস রে? ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন আপনি। বাবু, আমি আপনার পায়ে পড়ি, আমাকে মেরে ফেলবেন না। আমাকে আমার এই জমিটায় চাষ করতে দিন, আমি আপনার টাকা শোধ করে দেব বাবু, দয়া করুন বাবু। ঠিক আছে, এবারের মতো তোদের রক্ষা করলাম, এখনকার মতো তোকে সময় দিলাম। তুই যদি এবার পুরো টাকা শোধ দিতে না পারিস, তাহলে তোর জমি আমি নিয়ে নেব, কিন্তু তুই কিছু বলতে পারবি না তখন। এবার ফসল পেলেই আমি সব বিক্রি করে আপনার টাকা আগে শোধ করব, আপনি দেখবেন। হ্যাঁ গো, তুমি যে মহাজনের বাড়ি গেছিলে, তা মহাজন কি বলেছে? হ্যাঁ, গিয়েছিলাম, মহাজনকে 1000 টাকা দিয়ে আসলাম, আর বাকি টাকা শোধ করার জন্য সময় নিয়েও আসলাম গো। তা তুমি এত কম সময় টাকা কোথায় পেলে? কার কাছ থেকে জোগাড় করলে? তোমাকে একটা কথা বলবো, কথাটা তোমায় বলা হয়নি, তুমি রাগ করো না। তোমাকে আমি না বলে আমাদের যে খাবার ধানগুলো ছিল সেগুলো সব বিক্রি করে দিয়েছি। তুমি আমাকে বললে আমি কি না করতাম? আমাদের এখন খুব খারাপ দিন যাচ্ছে, এখন তো কিছু বিক্রি করে ধার শোধ করতে হবে। মনে করলাম তুমি অনেক কষ্ট পাবে, তুমি হয়তো বিক্রি করতে না করবে, এই জন্য তোমাকে না বলেই বিক্রি করে দিলাম গো। তুমি এত চিন্তা করো না তো, আমি বরং কিছু কাজ করে আমাদের ঠিক খাবারের ব্যবস্থা করে ফেলবো। তুমি জমির দিকেই মনোযোগ দাও, আমি তো কিছু সেলাইয়ের কাজ পারি, এগুলো করে কিছু টাকা তোমাকে দিয়ে সাহায্য করতে পারবো। আমার অনেক খিদে পেয়েছে, কিছু কি রান্না করেছো? দাও না গো, কিছু খাই। তুমি যাও, কল থেকে গিয়ে মুখ হাত পা ধুয়ে এসো তো, আমি তোমার জন্য খাবার প্রস্তুত করছি। আচ্ছা, আমার গামছাটা দাও, আমি গিয়ে মুখ হাত পা ধুয়ে আসি। আমাকে তো তুমি সব খাবার দিয়ে দিচ্ছ, তোমার জন্য কিছু রাখছো তো? হ্যাঁ গো, আছে, আমার জন্যও খাবার আছে। তুমি এখন চুপ করে খাও তো, আমি একটু পরে খাবো। তা খাবার পরে না খেয়ে চলো না একসাথে খেয়ে ফেলি। নাও তোমার থালা নাও, আর তুমি আমার এখান থেকেও কিছু ভাত নাও। ঠিক আছে, দাও, আমাকে একটু অল্প করেই দিও। হ্যাঁ গো, কাল আমাকে মনে করিয়ে দিও, জনি দাদার বাড়িতে যেতে হবে, তার কাছে 200 টাকা পাই। তা তুমি
তার কাছ থেকে কিসের টাকা পাও? ওই যে ধানগুলো তো জনি দাদাই নিয়েছেন, আর বলেছেন সন্ধ্যায় তার বাড়ি গিয়ে বাকি টাকা নিয়ে আসতে। তা দেখি কাল একবার গিয়ে নিয়ে আসবো। তোমাকে কতবার বলেছি কারোর কাছে পাওনা থাকলে সময় মতো করে নিয়ে আসতে, তুমি তো আমার কোনো কথাই শোনো না। এদিকে দেখো মহাজন তার পাওনা নেওয়ার জন্য কিভাবে আমাদের তাড়া দেয়। কি করব বলো, এত চিন্তায় থাকি তাই মাথায় কোনো কিছু ঠিকঠাকভাবে মনে রাখতেই পারছি না। আর তোমার ভুলো মন নিয়ে থাকতে হবে না, ঠিক আছে? কাল বরং আমি তোমাকে মনে করিয়ে দেবো। বিকালে কিছু পিঠে বানাবো তোমার জন্য। আহা, শুনে আমার মন ভরে গেল। আমার লক্ষ্মী বউ, তোমাকে অনেক ধন্যবাদ।